আচ্ছা, একজন মানুষ যখন চলে যায় তার অস্তিত্বটা ঠিক কোথায় থেকে যায় বলুন তো? কোনো বড় স্মৃতিসৌধে বা ইতিহাসের পাতায়? হয়তো। কিন্তু অনেক সময় তাদের আসল উত্তরাধিকারটা টিকে থাকে একদম সাধারণ, খুব নীরব আর হয়তো অপ্রত্যাশিত কোনো এক জায়গায়, অক্ষরের মধ্যে। এই যেমন ধরুন, এই যে স্ক্রিনে একটা সরকারি লাইব্রেরির সাধারণ তালিকা দেখছেন, শত শত নতুন বই, তার মধ্যে একটা নাম কিন্তু আলাদা করে চোখে পড়ছে, আসাদ চৌধুরী। আর তার বই নির্বাচিত ৩০০ কবিতা। মানে এই সাদামাটা তালিকাটাই যেন একটা জীবন্ত দলিল, তাই না? এটা জানান দিচ্ছে যে তার লেখা, তার কথাগুলো কিন্তু হারিয়ে যায়নি, বরং নতুন প্রজন্মের পাঠকদের জন্য অপেক্ষা করছে। তো কে এই আসাদ চৌধুরী? চলুন না এই নামের পিছনের মানুষটাকে, তার পুরো যাত্রাটাকে একটু কাছ থেকে দেখে আসি। শুরু করা যাক তার যাত্রা দিয়ে, বরিশাল থেকে বিশ্বমঞ্চে পৌঁছানোর সেই গল্পটা। গল্পের শুরুটা ১৯৪৩ সালের ১১ই ফেব্রুয়ারি। জায়গাটা হল বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রাম। এখানেই জন্মেছিলেন আসাদ চৌধুরী, আর ঠিক এখান থেকেই বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের পথ চলা শুরু হয়। তার শিক্ষা জীবন আর ক্যারিয়ারের দিকে যদি আমরা তাকাই, একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার। দেখুন, ১৯৫৭তে আরমানিটোলা থেকে ম্যাট্রিক, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স মাস্টার্স, এরপর ১৯৬৪তে ব্রাহ্মণবাড়িয়া কলেজে পড়ানো শুরু করলেন, আর সবশেষে ১৯৭৩-এ যোগ দিলেন বাংলা একাডেমিতে। মানে পুরো রাস্তাটাই যেন বাংলা ভাষা আর সাহিত্যের জন্য উৎসর্গ করা একটা গভীর ভালোবাসা আর প্রতিশ্রুতির গল্প। এবার আসি তার সৃষ্টি আর অর্জনের কথায়। সাহিত্যে তিনি কি কি রেখে গেছেন? তার প্রথম কাব্যগ্রন্থ তবক দেয়া পান, এই বইটাই তাকে সাহিত্য জগতে একেবারে লাইমলাইটে নিয়ে আসে। তার যে একটা আলাদা লেখার ধরন, একটা নিজস্ব কণ্ঠস্বর ছিল, সেটা পাঠকরা প্রথম টের পায় এই বইটার মাধ্যমে। আর বলা যায় তখন থেকেই তিনি পাঠকদের মনে জায়গা করে নিতে শুরু করেন। আসলে তাকে শুধু কবি বললে কিন্তু ভুল হবে। তার প্রতিভার ব্যাপ্তিটা দেখুন একবার। তিনি একাধারে কবি, দারুণ আবৃত্তিকার, আবার টিভির একজন সাবলীল উপস্থাপক আর পরিকল্পনাকারীও ছিলেন। এখানেই শেষ না, তিনি অনুবাদ করেছেন, জীবনী লিখেছেন, এমনকি ছোটদের জন্যও লিখেছেন। মানে এমন কোনো শাখা নেই যেখানে তিনি তার ছাপ রেখে যাননি। আর তিনি কিন্তু শুধু কবিতা বা কল্পনার জগতে আটকে থাকেননি। দেশের ইতিহাস, দেশের সংগ্রামের প্রতিও তার একটা গভীর দায়বদ্ধতা ছিল। যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তার এই কাজটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এটা প্রমাণ করে যে তিনি চেয়েছিলেন আমাদের জাতির ইতিহাসটা যেন পরের প্রজন্মের জন্য ঠিকঠাকভাবে সংরক্ষিত থাকে। আর এত সব কাজের স্বীকৃতি তো আসবেই, তাই না? তিনি পেয়েছেন দেশের সবচেয়ে বড় দুটো সম্মাননা, ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার, আর তার অনেক পরে ২০১৩ সালে ২১শে পদক। এই দুটো পুরস্কারই কিন্তু বাংলা সাহিত্যে তার জায়গাটা একেবারে পাকা করে দিয়েছে। এবার আসি তার জীবনের শেষ অধ্যায়ে, প্রবাস জীবন এবং তার বিদায়ের গল্পে। জীবনের শেষের দিকে তিনি কানাডার টরন্টোতে থাকতেন পরিবারের সাথে, কিন্তু দেশ থেকে দূরে থাকলেও বাংলা ভাষা বা সংস্কৃতি থেকে এক মুহূর্তের জন্য দূরে যাননি। বরং উত্তর আমেরিকায় তিনি হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের একজন সত্যিকারের দূত। নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা ছড়িয়ে দেওয়ার কাজটা কিন্তু তিনি ঠিকই করে গেছেন। এমন বর্ণাঢ্য আর কর্মব্যস্ত একটা জীবন, তার শেষে ৮০ বছর বয়সে এই কিংবদন্তি কবি আমাদের ছেড়ে চলে যান। দিনটা ছিল ২০২৩ সালের ৫ অক্টোবর। টরন্টোর একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হ্যাঁ, তার পার্থিব জীবনের হয়তো এখানেই সমাপ্তি। কিন্তু প্রশ্ন হল, তার কাজ কি সত্যিই শেষ হয়ে গেছে? এই প্রশ্নটার উত্তর খুঁজতেই আমরা আবার ফিরে যাব একেবারে শুরুতে, সেই অক্ষর থেকে অমরত্বের গল্পে। আবারও দেখুন সেই লাইব্রেরির তালিকাটা। এই একটা মাত্র লাইন, এটাই কিন্তু সবকিছুর প্রমাণ। প্রমাণ যে আসাদ চৌধুরী চলে যাননি, তিনি আছেন, তার সৃষ্টি বেঁচে আছে। এই সাধারণ একটা এন্ট্রি এটাই নিশ্চিত করছে যে তার কবিতা, তার কথাগুলো সময়ের কাছে হার মানবে না। ভাবুন তো, যখনই কোনো নতুন পাঠক এই বইটা হাতে তুলে নেবে, তখনই তো তার কণ্ঠস্বরটা আবার জীবন্ত হয়ে উঠবে, তাই না? শেষ পর্যন্ত হয়তো এটাই আসাদ চৌধুরীর জীবনের মূল কথা। দেহ তো নশ্বর, একদিন ফুরিয়ে যাবেই, কিন্তু শব্দ, শব্দ কি কখনো মরে?
যে কথাগুলো, যে অক্ষরগুলো তিনি বুনে গেছেন, সেগুলোর মাধ্যমে কি তিনি অমর হয়ে থাকবেন না? এই ভাবনাটাই হয়তো থেকে যাবে।